এখন নামতে ইচ্ছে করতেছে না, তাই যেভাবে পাউরুটি খাইতেছিলাম ওভাবেই খাইতে লাগলাম। ক্রাশের জ্বালা জীবন একেবারে তেনা তেনা। দুপুরে খেয়ে শুয়ে রইলাম। বিকাল আর যাওয়া হলো না, বলতে গেলে আমার যাইতে দিল না। কত স্বাদ ছিল ক্রাশের বাসায় যামো, তা আর হইল কই। মুখ বোঝা করে একটা গল্পের বই নিয়ে বসে পড়লাম। হেইডি বইটা এই নিয়ে 10 বার পড়ে ফেলছি, আবার পড়তেছি। নিজেকেও হেইডির মতো মনে হইতেছে। হেইডি শহরের বাড়িতে বন্দি ছিল আর আমি নিজের রুমে। দাঁড়াও, এই খাঁচা থেকে আমি বের হবো, কেউ আমাকে আটকাতে পারবই না। আমি মাত্র পাটা নামাতেই ছিলাম, হঠাৎ আমার ডাক, সোয়া পা নামাবি তো, খবর আছে। আমি আশেপাশে তাকিয়ে ভাবলাম সিসি ক্যামেরা লাগাইছি নাকি। পরে দেখি আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি এবার পা উঠেই ফেললাম। বইটা চোখের সামনে মেলা ধইরা মনে মনে কইলাম, জামাই আমারে নিয়া চলো, আর ভালো লাগে না। একটু পরে আমারে অনেক বুঝাই সুঝাইয়া বারান্দায় এসে বসলাম। যাক, অত্যন্ত এক পলক পরাণ পাখিটা দেখুম। অনেকক্ষণ খেলা দেখলাম, কিন্তু কেরাস তো নাই। এই আসবো, এই আসবো কইরা বিকাল করে সন্ধ্যা হইয়া গেল। আমি মশার কামড় খাইয়া বইসা রইলাম বারিন্দায়। আম্মা ভেতর থেকে চিল্লাইতেছে, তুই ভেতরে আসবি নাকি ডেঙ্গু হয়ে কয়েক মাস বিছানা পড়ে থাকার ইচ্ছা আছে। শুনি আমি ভেতরে ঢুকে দরজা আটকে দিলাম। সত্যি যদি তাই হয়, ল্যাংচাতে ল্যাংচাতে বিছানায় এসে বসলাম। মনটা খারাপ, আজকে কিছুতেই কিরাসকে দেখতে পারতেছি না। 7টার দিকে কলিং বাজলো। আমি তখন হেডে একবার পড়া শেষ কইরা ভাবতেছি আবার পড়ুম কিনা। আম্মা গিয়ে দরজা খুললো। গলার স্বর শুনে আর থাকতে পারলাম না। বিছানা থেকে ল্যাংসাতে ল্যাংসাতে বসার ঘরে চলে আসলাম। আন্টি জিজ্ঞেস করলেন, ভালো, মনে মনে আর কেমন আছি? আপনার পোলারে না দেখে আমার প্রাণ উষ্টাগত। তুমি বলছিলে আসবে, দেখলাম আসুনি, ভাবলাম পায়ের অবস্থা খারাপ কিনা। না আন্টি, আমি ঠিক আছি। ভাবি মেয়েটা যে কী করে না, পায়ের হাঁটু একটু নড়ে গেছে, প্লাস্টার করিয়ে আনিয়েছি ওর আব্বু। ডাক্তার বলেছে রেস্ট নিতে, নাহলে ঠিক হয়ে যাবে। সে তো ভালো কথা, ভালো কথা তো ঠিক, কিন্তু মেয়ে কি কথা শুনে, দিনে 100 বার ওয়াশরুমে যাবে। হায় রে, শাশুড়ির সামনে আমার মান সম্মান সব ডুবাই দিল। আমার তো থামার নামই নাই। বলতেছে আছে, একবার বারান্দায় যাবে, একবার সেলফের কাছে যাবে, একবার এখানে যাবে, আবার ওখানে যাবে। কোথায় স্থির থাকে না মেয়ে বাসায়। আরে এই বয়সে এমন ছটপটি হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রেস্ট নেবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি আন্টি, লাভ ইউ শাশুড়ি মা। ও, তুমি না বড়া খেতে চেয়েছিলে তাই বানিয়ে এনেছি, শিখতেও তো চেয়েছিলে। কি, যে মেয়ে রান্নাঘরে যেতে চায় না সে বড়া বানাতে চাইছে? আম্মা, দোহাই তোমার, আমারে আর ছোটো করিও না, তাহলে একসময় অদৃশ্য হইয়া যাবো, আর দেখতে পাইবা না। আমি শরমে লাল হইয়া খাড়াই আছি। আন্টি আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। যাওয়ার আগে বলেন ভালো হলে বাসায় আসতে। আমি তো 28টা দাঁত বের করে দেখলাম, এই ব্যাপারে আমি এক পায়ে খাড়া। একদিন পরে আমার প্লাস্টার খুলে দেওয়া হলো। আমি হাজির কিরাসের বাসায়, বিকেলবেলা, তাই কিরাস নাই। আমি আন্টি থেকে আপাতত চা বানানো শিখলাম। তারপর আম্মা আমাকে দমাই রাখলো এই বললা, যদি আমি বান্ধের মতো লাফালাফি করি তবে ঘরে বাইন্দা রাখবো। আমিও চুপ করে ঘরে পইড়া রইলাম। অবশেষে আমার পা সারলো। কয়দিন পর স্কুল থেকে আইসা শুনলাম চেরির বাসায় মেহমান আসছে। আমার সন্দেহ হইল, তাই বিকেলে একটু সাজুগুজু কইরা হাজির হইলাম পাশের বাসায়। গিয়ে দেখি আমার সন্দেহ ঠিক, শুটকি মাছের পোনা আসছে, তার সাথে 2টা পোলা। আমার কিরাস তাদের সাথে লগে সোফায় বসে কথা বলতেছিল। আমি নক করতেই সে দরজা খুলে বলল, তুমি? আমি কিছু না বলেই ঢুকে পড়লাম। বললাম আপনার নাকি ঠান্ডা লেগেছে, তাই দেখতে এলাম। প্রতিবেশী হিসেবে তো একটা দায়িত্ব আছে, তাই না? কিরাস আমার দিকে এমন করে তাকায় আছে যেন আমি আজব চিড়িয়া আকাশ থেকে টুপ কইরা পইরা তাদের বাসায়। আন্টি রান্নাঘর থেকে জিজ্ঞেস করলেন, কে রে? আম্মু, গাজরের হালুয়া এসেছে। আমি রেগে তার দিকে তাকাইলাম। ফের গাজরের হালুয়া? ওর বন্ধুরা শুনে হাসতে লাগলো। মেজাজ সেই লেভেলে গরম হইতেছে। আমি গট গট করে হেঁটে রান্নাঘরে আন্টির কাছে চলে গেলাম। আন্টি আপেল কাটছে। আমি যেতেই বলেন, কি খবর ছোঁয়া মা, পায়ের কি খবর? ভালো আন্টি, চা বানাবেন? হুম আন্টি, আমি বানাই, ওই দিন যেভাবে শিখিয়ে দিয়েছিলেন। বানাবে, বানাও, আমি এগুলো দিয়ে আসি। আচ্ছা। আন্টি নাস্তা দিতে চলে গেলেন। আমি চা বানানোর জন্য দুধ দিলাম চুলায়। এমন সময় কেউ একজন বলল, তুমি এখানে এতবার আসো কেন? আমি তাকায় দেখলাম শুটকি খাড়াই আছে। আমি পাত্তা দিলাম না।
গান ধরলাম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? এইটুকু পুচকি মেয়ে নাক টেপে দুধ বের হবে, আমাকে পাগল বলছো? আমি কি কাউকে ইঙ্গিত করেছি? আমি তো গান গাইছি। আমি চা পাতা আর চিনি দিয়া কাপ পিস ধুতে গেলাম। সে সেখানেই ছিল। সেখানে দাঁড়ায় একটু পর চলে গেল। আমি মনের আনন্দে চা ঢেলে নিয়ে গেলাম বসার ঘরে। মনে রং লাগছে। আজ নিজের হাতে বানানো চা কিরাসরে খাওয়ামো। আমি সবাইকে চা দিলাম। আন্টি রান্নাঘরে গেলেন আবার। আমি দাঁড়ায় আছি। শুটকি কইল, আজকে গাজরের হালুয়া আমাদের জন্য চা বানিয়েছে। আমি দাঁতে দাঁত চেপে কইলাম, আমার নাম গাজরের হালুয়া না, ছোঁয়া। চাঁদনি মেয়েটা পাত্তা দিল না। সবাই চা মুখে দিয়েই উস্কো চোখে জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে? কারো মুখে কোনো কথা নাই। একটু পরে কিরাস বলল, নিজে খেয়ে দেখো। আমি এত কিছু চিন্তা না করে কিরাসের হাত থেকে কাপ নিয়ে ঢক ঢক করে পুরো চাটা খাইয়ে ফেললাম। তারপর আমি শেষ। আমার হৃদয়টা খান খান হইয়া গেল চায়ের স্বাদে। কাপটা রাইখা কইলাম, আমি বাসায় যাই, আমার কাজ আছে। বলেই দৌড়। আসার সময় শুনলাম কেউ বলতেছে মেয়েটা কেমন চাটা খেলো। আমি মনে মনে কইলাম, কিরাসের ঠোঁটে ছোঁয়া থাকলে লবণ মেশানোর চাও এই ছোঁয়ার কাছে মধুর থেকেও মিষ্টি লাগবে। বাসায় এসে মধুর রিয়াকশন বের হতে লাগলো। ইচ্ছে মতো বমি করলাম। বমি শেষে ক্লান্ত শরীরটা বিছানা দিয়ে মনে মনে বললাম, এই কাজ নিশ্চয়ই ওই সটকির। ইস, আমার এত শখের চাটা লবণ মিশিয়ে নষ্ট করে দিল। আমি চোখ বন্ধ করে আছি। আমার সন্ধিহান চোখে এসে আমার কাছে বসে বলো, কি হয়েছে রে তোর? মাথা ঘোরায় বমি হয়েছে? আমার শুনে আটকে উঠে কইল, কি বলিস? আমিও কইলাম, হ। এখন কি টক খাইতে দিবা? আমার কথা শুনে আমায় ওখানেই আটকাইয়া গেছে। আমি বিরক্ত হয়ে আবার কইলাম, দূর বাবা, কি হয়েছে? আরে আমি এক গাদা লবণ চা খাইছি, তাই এই অবস্থা। তুমি কি মনে করছিলা? আমি মুখ দিয়ে আর শব্দ বাহির করলাম না। আমার কথা শুনে আমার মনে হয় রুহ ফিরে আসছে। আমাকে বলো, এমন চা কোথা থেকে খাইলে? খাইছি এক জায়গা থেকে। সব হয়েছে ওই শুটকির জন্য। শুটকি আবার কে? তুমি চিনবা না। এখন কি খাওয়া যায় সেটা বলো। মুখে একেবারে নুনের তেতো হয়ে গেছে। আম্মু আব্বু আসে নাই? না, কেন? আব্বুকে বলো না জিলাপি আনতে। এখন না, না, দেখবি পরে নিজেই 10টা খেয়ে ডায়াবেটিস বাড়াইয়া রাখছে। তুমি আনতে বলবা না, আমি আবার বমি করুম। আমার বিরক্ত হয়ে উঠে বলো, যা খুশি কর। বাপিঝি একেবারে জ্বালায় খাইলো। আমি মনের আনন্দে জিলাপি খাইতেছি আর ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে আছি। মনে মনে হিসাব কষতেছি। আজকে মাসের 23 তারিখ। আগামী মাসের সামরিক পরীক্ষা। আর আমি যদ্দূর জানি কিরাসেরও এসএসসি পরীক্ষা। আল্লাহ আমার কিরা যাতে ভালো করে। আমি মনে এই দোয়া করতেছি। আর আম্মা আয়সা করলো, তোর পরীক্ষার রুটিন দিছে। আমি মনোযোগ দিয়ে ক্যালেন্ডার দেখতে দেখতে কইলাম, জুলাই না যে? ঝুলাবো? আমি আঙ্গুল চুষতেছি আর তাকাই আছি। আম্মা বলো, হাতটা মুখ থেকে নামা, নইলে পরীক্ষা দিতে গেলে আর আঙ্গুল খুঁজে পাওয়া যাবে না। আরেকটা খাবো তো? আরও একটা? হুম। এই নিয়ে কয়টা জিলাপি খাইছিস? মাত্র 5টা। 5টা কম। এভাবে খাইলে তো বাপের মতো ডায়াবেটিসের রোগী হয়ে যাবে। আমি আস্তে আস্তে কইলাম, ডায়াবেটিস রোগী হলেও হোক গে, তো কেরাস আমার দিকে ফিরে তাকাবে না। থাক, আর খামো না। কি বলিস বিড়বিড় করে? কিছু না, তুমি জিলাপি ফ্রিজে তুলে রাখো, পরে খাবো। আম্মা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। আমি রুটিন ঝুলাইলাম। আজকে থেকে ঠিকমতো পড়তে হবে। শুনছি আমার কেরাস নাকি সেই লেভেলের ভালো স্টুডেন্ট। তার বউ হিসাবে তো আমাকেও ভালো করতে হবে। এবার আমি ফার্স্ট হয়ে ছাড়ুমি, না হলে আমি চেরির বউ না। পরের সপ্তাহে শুক্রবার আর ক্রাশবার হলোই না। আমার কাপড় ধোয়া নাই, কিন্তু আমি ছাদের থেকে ঘুরে আসছি, সে ছিল না। তাহলে মনে হয় ধুমাইয়ায় পড়তেছে। আমি তাড়াতাড়ি নামে গেলাম। এখন আমি রাত দিন পড়ি। পড়ার আগে ক্রাশের বোতামের একটা চুমু দিই। আম্মা আব্বা আমার পড়া গতি দেখে খুশি হইয়া গেল। পরে পুরো মাস আমার সেই খাটুনি আর প্যারা গেল। আমি সেই রকম পরীক্ষা দিছি। আমার এবার থামায় কে? শেষ পরীক্ষা দিয়ে বাসায় আইসা দেখি মিষ্টি খালা। আমি ডাকি আর খালু এসে বসে আছে। তার সাথে মন্থা আর সানজিদাবু। আমি এসে ওদের দেখে লাফাইতেছি লাগলাম। আমার আব্বু আম্মুর বিয়েতে নানা নানু দাদু কারোরই মত ছিল না। তাই বিয়ের পর থেকে ওনারা আম্মুর মুখ পর্যন্ত দেখতে চায় নাই। তাই আমিও জন্মের পরে নানা নানু দাদা দাদু কাউকে দেখতে পাই নাই। শুধু দাদা মারা যাওয়ার পরে আব্বু গেছিল, আমারে নিয়ে যায় নাই। কিন্তু আমার মিষ্টি খালার সাথে আমার আম্মুর খুব ভালো যোগাযোগ ছিল, এখনও আছে।
মিষ্টি খালা আম্মুর প্রাণের বোন, তাই হয়তো ছাড়তে পারে নাই। আমি ফ্রেশ হয়ে আসলাম, সুখবর শুনলাম সাজিদাপুর বিয়া। শুনলাম মন ডিঙ্গাচিকা নাচ দিল। পরশু নাকি বিয়া। আমার পরীক্ষা দেখে আম্মু বলে নাই এখন যাইতে হবে। পুরো পরিবার ওই দিনই রওনা দিলাম। দিনে 4বার ইচ্ছে মতো নাচ গান করলাম ফিরলাম। আমার জ্বালায় আব্বা আম্মা থাকতে পারলো না। বিয়ে শেষ হতেই আমার মন আর টিকলো না। বৌভাতের দিনই চলে আসলাম বাসায়। আমি তো আবার এখন বাসা ছাড়া 2 মিনিটও টিকতে পারি না। বাসায় যতক্ষণ থাকি চোখ সবসময় দরজার কাছে সেটে রাখি। কিরাস কখন যায় কখন আসে সবসময় দেখতে থাকি। কবে যে তার পরীক্ষা শেষ হইব। এখন আন্টিও কম আসেন, আমি যাই মাঝে মধ্যে। আজকে গেলাম দুপুরে খেয়ে, গিয়ে দেখি আন্টি কী যেন বাটতেছে। দরজা খুলে একটা হাসি দিয়ে রান্নাঘরে চলে গেলেন। আমিও পিছু পিছু গেলাম, জিজ্ঞেস করলাম কী বাড়ছেন। কুমড়ার বিচি। ও কি হবে এটা দিয়ে? মাছের ডিম যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। ও, আমি মনে মনে কইলাম জীবনে রান্না করে গেলাম না, মাছের ডিম কেমনে রাঁধে ওইটাই জানি না। কুমড়া বিচি তো পরে কথা। আন্টি বলেন ছেলেটার অসুখ, কিছু খেতে পারে না। আমি উদ্বিগ্ন হয়ে কইলাম কি হয়েছে? ভেতরে ভেতরে জ্বর। এক কাজ করেন, নিম পাতার রস খাওয়ান। আম্মু বলে এটা নাকি অনেক উপকারী। ছেলে খাবে? খাবে না মানে? তার না পরীক্ষা, ভালো থাকতে হবে, খেতে হবে। না খেলে আমি আছি আন্টি, জোর করে খাইয়ে দেব। আমি নিম পাতা জোগাড় করে ব্লেন্ড করে নিলাম। আন্টি বলেন দেখো পারো কি না। আমি খুশিতে মনে মনে চীনা হাসি হাত দিতেছি। ওই চাঁদনির লগে পিড়েতে আমি এই নিম পাতার রস দিয়ে ধুইয়া দিমু। ওই চাঁদনির লগে পিড়িতে আমি ওই নিম পাতার রস দিয়ে ধুইয়া দিমু। আমি গিলাস নিয়ে তার সামনে হাজির হলাম। আমাকে দেখে সে বই থেকে চোখ তুলে তাকালো। ইশারায় জিজ্ঞেস করলো কি? শরবত আন্টি দিয়েছে আপনি কে খাওয়ার জন্য। সে উকি মেরে বলল ইস, নিম পাতার রস খাবো না। আমি রাগ দেখাইয়া কইলাম আপনি খাবেন না তো আমার শ্বশুর আব্বা খাবে। সাথে সাথে জিভ কাটলাম। সে ভুরু কুচকায় বলল কি বললা তুমি? কিছু বলি নাই, খাবেন নাকি ঘাড় ধরে খাওয়াবো? এত কষ্ট করার দরকার নাই, একটা সাথে খাবো। কি? তোমাকে অর্ধেক খেতে হবে। সাথে সাথে মুখ বাংলার পাঁচ হইয়া গেল। আল্লাহ গো, কি কয়! নিমপাতা আমার জন্মের শত্রু, কিন্তু কেরাসির অসুখ, তার উপর পরীক্ষা চলতেছে। কি আর করার? নাক টিপে এক নিঃশ্বাসে পুরো অর্ধেক খাইয়া তার দিকে বাড়াই দিলাম। সে উদাস ভাব করে কইল এটা দিয়ে আমি কি করব? তিতায় গলা দিয়ে স্বর বের হইতেছে না, তবু কইলাম খান। তোমার মুখ দেওয়া জিনিস আমি খাবো না। আমি গিলার সাথে বেকুব হয়ে গেলাম। খাবে না? ওই দিন আমার খাওয়া গাজরের হালুয়া খাইছে, সে তখন মনে ছিল না, আসছে এখন খাইব না। আমি বললাম আমি অন্য একটা গিলাস আনছি। আমি নিমের গ্লাসটা রেখে বেরিয়ে গেলাম। এসে দেখি নিমের গ্লাস খালি। আমি আবার বেকুবের মতো দাঁড়াই রইলাম। সে শুয়ে আছে চোখ বন্ধ কইরা। মেজাজটা সে খারাপ হলো। আমি গ্লাসটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আন্টি জিজ্ঞেস করলেন খেয়েছে? জি আন্টি। ভালো কাজ করেছো, এবার দেখি কি হয়। আন্টি আমাকে রান্নাটা শিখিয়ে দেবেন। আমার তো প্রায় হয়ে এসেছে। খুব সিম্পল। প্রথমে কুমড়োর বিচিগুলো খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর এগুলো বেটে নেব। ভাজির কড়াইয়ে পেঁয়াজ কেটে ভাজি করে তাতে লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নেবে। এর মাঝে বাটা কুমড়ো বিচি পানি দিয়ে গুলে নেবে যাতে কোনো চাক না থাকে। তারপর এগুলো কড়াইয়ে দিয়ে দেবে। সেগুলো ফুটে থাকলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে। এগুলো লবণ দিয়ে পানি শুকিয়ে আসলে নামিয়ে ফেলবে। সোজা না? সব শুনে আমার মাথা ঘুরতে লাগলো। আমি কাঁদো কাঁদো হয়ে কইলাম আমার কিছুই মাথায় ঢোকেনি আন্টি। আন্টি হেসে বলছেন আচ্ছা, অনেক দিন শিখিয়ে দেব। ঠিক আছে আন্টি, আমি ডায়েরি নিয়ে আসবো, সব তুলে রাখবো। আজকে আসি। আচ্ছা। আসার সময় আবার কেরাসি রুমে গেলাম। সে বাচ্চাদের মতো ঘুমাইতেছে। লোভ সামলাতে পারলাম না, তার কপালে একটা চুমু দিয়ে দিলাম। তারপর আমি চলে আসলাম। রান্না যেত খাটুনি তা কেমনে জানুম? কিরাস তোমারে ভালোবেসে জীবন শেষ। আজকে ক্লাসের পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল নাকি ওটা শেষ। আমার ইচ্ছে করতেছে ক্লাসের কলেজে যাবো। গাজর খাইতে খাইতে চিন্তা করতে লাগলাম কি করুম। তখন মাথায় একটা বুদ্ধি আনলো। আমি আম্মারে গিয়ে কইলাম আম্মু আমি একটু মার্কেটে যাবো। আম্মু আমার দিকে পুলিশের মতো তাকিয়ে বলল কেন? একটা জিনিস কিনতে হবে। কী জিনিস? আরে বাবা এত জেরা করতেছো কেন? চুরি তো করতে যাইতেছি না, চলে আসমু, রিদিকে নিয়ে বের হমু। আচ্ছা যা। আমি দৌড়ে রিদিকে ফোন দিলাম, কইলাম ওই তাড়াতাড়ি রেডি হ,
মার্কেটে যাবো। এখন এই দুপুরে? আমি কালো হয়ে যাব তোর কালোর খেতা পরে। তুই বের হবি না, আমি জুতোর কালি আনবো তোর জন্য। ছি, ছোঁয়া, তোর বেষ্টুকে এভাবে ব্ল্যাকমেল করতে পারিস না। তুই আর একটা কথা বাড়াইলে শুধু ব্ল্যাক না, হোয়াইট ব্লু গ্রিন সব মিল করুম। তুই রেডি হ, আমি 10 মিনিট পরে ফোন দিতেছি। আমি ফোন কাটতে দিলাম। খুশি মন থেকে উপচাইয়া উপচাইয়া পড়তেছি। আমি সুন্দর একটা লাল জামা পরে রেডি হয়ে নিলাম। একটু সাজুগুজু করলাম। ক্রাশের সাথে দেখা করতে যাবো বলে কথা।